আহমদুল্লাহ সাহেব, ফারজানার সাথী, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এটা একটু জানান। কথা ক্লিয়ার শোনা গেলে আমি আলোচনা শুরু করব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা শোনা যায় কিনা দয়া করে একটু জানান। কমেন্টসে জানালে আমি আমার আলোচনা শুরু করব। হ্যালো, হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা দয়া করে একটু জানান। আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা দয়া করে একটু জানান। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা? আব্দুল মান্নান সাহেব, কথা ক্লিয়ার শোনা যায় তাহলে, তাই তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ কারণে আজ আমার এই আলোচ্য বিষয়ে আমি নির্ধারণ করেছি। আশা করি আপনারাও মনোযোগ সহকারে শুনলে উপকৃত হতে পারেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শিরোপীড়া। শিরোপীড়া, মাথায় যন্ত্রণা, সাইনোসাইটিস, মাইগ্রেন, যাই বলেন না কেন, বিভিন্ন নামের রোগ ব্যাধির চিকিৎসা আমরাও করে থাকি, অন্যান্য ব্যক্তিরাও করে থাকে। তো আমাদের চিকিৎসা পদ্ধতি কি আর অন্যান্য প্যাথির চিকিৎসা পদ্ধতি কি, সেই সম্পর্কে একটু ধারণা অর্জন, যাতে করে আমরা অন্তত যারা হোমিওপ্যাথির পিছনে ঘুরি তারা একটু সজাগ সচেতন থাকে। মাথায় যন্ত্রণা, মাইগ্রেন, সাইনোসাইটিস, আপনি 10 বছর ওষুধ খান, 20 বছর ওষুধ খান, 30 বছর ওষুধ খান, আল্লাহ যদি আপনার হায়াত রাখে
প্রেসক্রিপশন মোতাবেক আপনাকে বড়ি কিনে খেয়েই যেতে হবে। আপনি কখনো এই রোগ থেকে মুক্তি পাবেন এই আশা করা শুধু বৃথা নয়, সম্পূর্ণ বৃথা। আর আমাদের ব্যথিতে আসলে অন্তত আশা নিয়ে বলা যায়, যদি সমলক্ষণে আমরা চিকিৎসা করতে পারি তাহলে রোগী ইনশাল্লাহ ভালো হবে। রোগী ইনশাল্লাহ ভালো হবে। আপনাকে আজরাইল আসা পর্যন্ত বড়ি কিনে ঘরে রাখতে হবে না। যখন লিখে দেয় প্রেসক্রিপশনে চলবে, যদি এই কথাটার ব্যাখ্যা আমরা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি তাহলে সহজেই বোঝা যায় যে চলবে মানে মৃত্যু খেয়ে যেতে হবে। তার মানে যতদিন আমার মৃত্যু না হচ্ছে ততদিন পর্যন্ত খেয়ে যেতে হবে। তাহলে সেখানে আমরা একটু ভাবি না, এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে আমাকে মরা পর্যন্ত খেয়ে যেতে হবে। তার মানে আমি কোনোদিন ভালো হব না। যেহেতু আমি কোনোদিন ভালো হব না, সেহেতু তার বিষয়ে আমি ঘুরি কেন? এই প্রশ্ন তো আমাদের মনে জাগা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, গৌরচন্দ্রিকা ভূমিকা দিলে তো অনেক সময় নষ্ট হয়, কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। কারণ আমরা যারা হোমিওপ্যাথি করি আমরাও কিন্তু বিভ্রান্তিতে ভুগি। নিজের প্রতি কি করতে পারে ততটুকু চেষ্টাও আমরা করি না। নিজে নিজে যা পারি তাই খাই, কাজ না হলে অ্যালোপ্যাথি খাই। কিন্তু আরেকজন হোমিওপ্যাথিক ডাক্তারকে জানতেও দেই না যে আমি মরে গেলাম, আমার এই সমস্যা হয়েছে, আপনারা কি কেউ কিছু করতে পারেন? টাকা পয়সা নাই দিলেন, যদি গরিব মানুষ হন দিয়েন না, কিন্তু প্যাথির পরে ততটুকু আস্থা তো রাখা উচিত বলে আমি মনে করি। আর নইলে তো এই পেশা ছেড়ে দেওয়া উচিত। আমাদের প্যাথি যে স্বয়ংসম্পূর্ণ তা বলা যাবে না। প্রয়োজন হলে আমাদের হসপিটালে যেতে হবে, ভিন্ন প্যাথির চিকিৎসাধীন যেতে হবে, কিন্তু আমার প্যাথি কি করতে পারে তা তো আমি দেখলাম না। তো যাই হোক, আমাদের মাথা যন্ত্রণা কত প্রকার, শুধু এইটা বোঝানোর জন্যই আমার এই অনুষ্ঠান করা। অন্য ব্যথিতে গেলে এক নাপা এক প্যারাসিটামল এক ঘুমের বড়ি, এই হলো চিকিৎসা যা আমরা রোগীদের কাছ থেকে শিখি। কিন্তু আমার ব্যথিতে আসলে কমপক্ষে আপনাকে 50টা ঔষধ এর লক্ষণ সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে যদি আপনার মাথায় জ্বলার রোগী আপনি দেখতে চান এবং ভালো করতে চান। তাহলে মাথায় জ্বালা আমরা কত প্রকারের দেখি। প্রথমত আমরা মাথায় জ্বালা দেখি, কারো বাম পাশে মাথায় জ্বালা করে, কারো ডান পাশে মাথায় জ্বালা করে, কারো সম্পূর্ণ মাথায় যন্ত্রণা করে। এক একজনের যন্ত্রণার ধরন এক এক রকম। কারো মাথার যন্ত্রণা গরম দিলে আরাম পায়, কারো মাথার যন্ত্রণা ঠান্ডা দিলে আরাম পায়, কেউ চুপচাপ শুয়ে থাকলে আরাম পায়, কেউ ঘুম দিলে আরাম পায়, কারো মাথার যন্ত্রণা ঘুম দিলে বৃদ্ধি পায়। এই যে নানান রকমের মাথার যন্ত্রণা রয়েছে, এগুলো তো আমরা নভেল নাটক লিখে কবিতা লিখে তৈরি করি নাই, সাহিত্য লিখে তৈরি করি নাই। এগুলো রোগীরা এসে আমাদের কাছে বলে, যদি নাও বলে অন্তত মাথায় যন্ত্রণার ওষুধ নিতে আসছি এ কথা তো বলবে। এই কথাটুকু বললেই আমাদের তখন দায়িত্ব হলো এই মাথায় যন্ত্রণার পূর্ণাঙ্গ লক্ষণাদি আমাকে কালেকশন করা। তো সাপোজ ধরেন মাথায় যন্ত্রণা হয়েছে, আপনার মাথায় যন্ত্রণা, মাথা বেঁধে রাখলে আরাম পায়,
এই যে মাথা বাঁধিয়ে রাখলে আরাম পায়, এই আরাম কিন্তু সবাই পায় না। যারা যারা আরাম পায় তাদের ওষুধ ভিন্ন, আর যাদের মাথা যন্ত্রণা মাথা বাঁধলে বৃদ্ধি পায় তাদের ঔষধও ভিন্ন। তো সাধারণত আমরা যেসব ওষুধ পাই সেগুলো হচ্ছে যেমন ব্রেডোনা, রোগীর মাথা যন্ত্রণা করলে তার মাথা বাঁধে রাখলে আরাম পায়। সাইলেশিয়া রোগীর মাথা যন্ত্রণা করলে মাথা বাঁধে রাখলে আরাম পায়। পালসিরিলা রোগীর মাথায় যন্ত্রণা করলে মাথা বাঁধে রাখলে আরাম পায়। সরিনাম রোগীর মাথা যন্ত্রণা করলে মাথায় আরাম পায়। আচ্ছা, তো আমি চাইছিলাম যে এই ওষুধগুলো একটা তালিকা করে নিয়ে আসবো, কিন্তু সম্পূর্ণটা করতে পারিনি, সময়ের অভাবে করতে পারি নাই। তো যাই হোক, আমি যতটুকুন পারি ততটুকুন আমি মুখস্থই বলবো আপনাদের। তাহলে বেলটোনা রোগীর মাথায় যন্ত্রণা বাঁধে রাখলে আরাম পায়, আবার সরিনামেরও বাঁধে রাখলে আরাম পায়, সাইলেশিয়ার বাঁধে রাখলে আরাম পায়, পালসিটিলার বাঁধে রাখলে আরাম পায়। তাহলে আমার কাছে যে রোগী আসছে তাকে আমি কি ওষুধ দেবো, সেটা তো আমার খুঁজে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো রোগীর কাছে প্রশ্ন করা যে তার মাথায় যন্ত্রণার ধরন কি, তার মাথায় যন্ত্রণা কখন বাড়ে কখন কমে, কিসে কমে কিসে বাড়ে, কি করলে সে আরাম পায়, কি করলে তার কষ্ট বাড়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। এর মাঝে আরেকটা কথা বলে রাখি, আজকাল না পাওয়া প্যারাসিটামল যারা বেশি খায় তাদের শরীর জ্বলে, তারা কিন্তু গোসল করার জন্য পাগল থাকে। ওই গোসল করে বেরোলেই সর্দি হাঁচি শুরু হয়ে যায়, আবার নাপা খায়, আবার গোসল করে। এইভাবে কোনো কোনো রুগী আছে দিনে 3-4বারও গোসল করে। আসলে কিন্তু তারা গোসলে গোসল করতে অপারগ, গোসল করলে তাদের রোগ ব্যাধি বেড়ে যায়। তো এই হচ্ছে তাদের কুচিকিৎসার অপচিকিৎসার ফলাফল স্বরূপ তাদের এই গাত্রদাহ শুরু হয়। তো বেলেডোনা রোগীর মাথা যন্ত্রণা কেমন? বেলেডোনা রোগীর মাথা যন্ত্রণার ধরন হলো দপ দপ করে মাথায় জ্বালা, প্রচন্ড মাথায় জ্বালা, মাথায় যন্ত্রণা এত বেশি যে চোখ মুখ লাল হয়ে যায়, কারো কারো চোখে রক্ত জমে যায়, রোগী চুপচাপ নিরিবিলি পড়ে থাকে। তবে রোগীর মাথায় জ্বালার সাথে কাশি থাকে, জ্বরও থাকতে পারে। তো কাশি থাকলে রোগীর মাথায় এত যন্ত্রণা যে কাশিটাও দিতে পারে না, সে কাশি দিলে মনে হয় তার মাথাটা ফেটে যাবে। এই জন্য সে বালিশের সঙ্গে মাথা চেপে ধরে অথবা 2 হাত দিয়ে চেপে ধরে কাশি দেয়। এই রোগীর মাথায় যন্ত্রণা গামছা পেঁচায় বাঁধে রাখলে আরাম পায়। আচ্ছা, এবার সাইলেশিয়া রোগীর মাথায় যন্ত্রণা বাঁধে রাখলে আরাম পায়। তাহলে সাইলেশিয়া রোগীর ধরন কি সেটা তো আমাদের জানা দরকার। জানা না থাকলে তো আমার ওষুধ নির্বাচন কখনো সঠিক হবে না। তো সাইলেশিয়া রোগীর ধরন হলো, বিস্তারিত বলতে গেলে তো বহু সময় লাগবে, আমি সংক্ষেপে মাথায় যন্ত্রণার লক্ষণগুলোই বলবো। এর রোগীদের মাথায় যন্ত্রণা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, এর মাথায় যন্ত্রণা ওই মাথা বেঁধে রাখলে, কান পেঁচায় গরম টুপি পরে রাখলে আরাম পায়। এই রোগীদের বৈশিষ্ট্য হলো এরা কোনো সময় খালি গায়ে শুইতে পারে না, খালি গায়ে থাকতে পারে না। যত গরমই পড়ুক গায়ে কাপড় চোপড় তাদের থাকবে, যত গরমই পড়ুক মাথায় গরম টুপি না পড়া পর্যন্ত তার শরীরের কষ্ট, মাথার কষ্ট দূর হবে না। এদের ঘাম প্রচন্ড, ঘাম মাথাও প্রচুর পরিমাণে ঘামে, ঘুমের ঘরে মাথা ঘামে এবং ঘামে প্রচন্ড দুর্গন্ধ। কুষ্ঠ ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানায় থেকে প্রচন্ড দুর্গন্ধ। এইসব লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে আমরা দিব তাকে সাইলেশিয়া। পালসিটিলা, পালসিটিলা রোগের আমরা জানি সে হলো গরম পাথর, কিন্তু পাশাপাশি এটাও আমাদের খেয়াল রাখতে হবে ব্যথা যন্ত্রণা শুরু হলে সে শীত কাতর হয়ে পড়ে।
তাহলে পালসিটিলা রোগী যখন শীতকাতর হয়ে পড়ে, মাথা যন্ত্রণা শুরু হলো, তার এর ওষুধটা মাথা যন্ত্রণার জন্য পালসিটিলা নির্ধারণ করা খুব একটু কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার এই কারণে, তার খাবারের রুচি ভালো থাকে, তারপরে তার পেটের পীড়া সঙ্গের সাথী হয়ে থাকে, প্রায় তার পেটে ট্রাবল হয়। এর জন্য তার পেটের আমের ওষুধ, পায়খানা বন্ধের ওষুধ, এগুলো প্রায় খাওয়া লাগে। এর ব্যথার ধরন হলো, শুধু যে মাথায় যন্ত্রণা থাকে তা না, মাথায় যন্ত্রণা থাকলেও কখনো মাথার পিছনে, কখনো মাথার বাম পাশে, কখনো মাথার ডান পাশে বেশি বেশি করে, কখনো চোখে ব্যথা করে, কখনো ডান চোখে করে, কখনো বাম চোখে করে। আবার যেহেতু গ্যাসের প্রবণতা থাকে, সেহেতু তার রোগীর গ্যাসের প্রচন্ডতায় যেখানে সেখানে ব্যথা করে, একবার পিঠে, একবার কোমরে, একবার বুকে, একবার পেটে, এভাবে নানান জায়গায় ব্যথা ঘোরাঘুরি করতে থাকে। আমরা জানি যে পালসিটিলা পরিবর্তনশীলতায় ভরপুর, যার কারণে তার রোগ ব্যাধি কখনো এক জায়গায় স্থিতিশীল হয়ে থাকে না। এই পরিবর্তনশীলতাকে খেয়ালে রেখে আমাদের ওষুধ নির্বাচন করতে হয়। এই রোগীর ঘাম থাকে পার্শিয়াল। পার্শিয়াল বলতে পূর্ণাঙ্গ শরীর ঘামে না, ঘামলেও কম বেশি থাকে। যেমন হয় এর শরীরের বাম পাশ বেশি ঘামে, নয় ডান পাশ বেশি ঘামে, হয় মাথা মুখ বেশি ঘামে, নয় বুক পিঠ বেশি ঘামে। এইরকম তার ঘামের ধরন শরীরের যে কোনো একদিকে, এক অঙ্গে বেশি থাকে। এর রোগীর যদি মাথায় যন্ত্রণা হয়, তাহলে তার যদি মাথায় গরম পিপি ভরে থাকলে তার মাথায় যন্ত্রণা কমে। আবার লাইকোপোডিয়ামেও এই একই লক্ষণ আছে। লাইকোপোডিয়ামের রোগীর মাথায় যন্ত্রণা গরম টুপি পরে রাখলে, অথবা গরম মাথার পেশে বা শুকনো কাপড় পেশে যদি বেঁধে রাখা হয়, তাহলে তার মাথা যন্ত্রণা কমে। লাইকোপোডিয়াম কোথায় নির্বাচন করতে হবে? লাইকোপোডিয়ামের রোগীদের থেকে কোষ্ঠবদ্ধতা, পায়খানা ক্লিয়ার হয় না, তার সকল কষ্ট বৈকালে বাড়ে। তার যত কষ্টই হোক, এই কষ্ট গরম পানাহারে যেমন আরাম পায়, তেমনি মাথা বাঁধে রাখলে, গরম কবর, গরম টুপি পরে রাখলে মাথার কষ্টও কমে যায়। ইভেন গরম চা খাইলেও আমরা যেভাবে রুগী দেখি, সেভাবেই মানে আমি আলোচনা করি। কারণ গরম পানি খাওয়ার কথা বললে রুগী বলে, গরম পানি কোথায় পাবো, আর এত ভেজাল করে কি? যার কারণে এখন আমি খুব সংক্ষেপে প্রশ্ন করি যে চা খেতে পছন্দ করে কেমন। তবে এই লাইকোপিডিয়ামের রুগী যদি হয়, সে বলবে যে চা আমি প্রচুর পরিমাণে খাই এবং চা খেলে আমার সব কষ্ট কমে। এদের ওষুধ লাইকোপিডিয়াম। তাহলে মাথায় যন্ত্রণা, আমি তো শুধু এই চার ওষুধের মাথায় যন্ত্রণা আলোচনা করলাম: ব্রেডোনা, সরিনাম, পালসিটিলা, সাইলেশিয়া। রেপার্টরি খুললে হয়তো আরো ওষুধ বেরোবে। তো আমি কয়েকটা ওষুধের তালিকাও করে নিয়ে আসছিলাম। আচ্ছা, এর মধ্যে তাহলে এগুলো হচ্ছে যে মাথা গরম কবল পড়লে, গরম টুপি পড়লে মাথার যন্ত্রণা কমবে। এবার আপনি আসেন, মাথায় ঠান্ডা চাই কারা? মাথায় ঠান্ডা দিলে আরাম পায় আপনার আর্সেনিক। মাথায় ঠান্ডা দিলে আরাম পায় ফসফরাস। মাথায় ঠান্ডা দিলে আরাম পায় আর কই, যাই হোক, মাথায় ঠান্ডা দিলে আরাম পায় আর্সেনিক, মাথায় ঠান্ডা দিলে আরাম পায় ব্রোনাইন। তো আর্সেনিক রুগী কিন্তু আবার শীতকাতর, এবং শুধু শীতকাতর নয়, প্রচন্ড শীতকাতর। এর মাথার যন্ত্রণা অল্টারনেটিং ওয়েতে ঘোরাঘুরি করে। যাদের গাঁটে গাঁটে ব্যথা আছে, বাতের রুগী, এই বাতের পীড়া কখনো মাথায় যায়, কখনো গাঁটে গাঁটে আসে। যখন মাথায় যায় তখন তার প্রচন্ড মাথায় যন্ত্রণা করে, যখন গাঁটে গাঁটে আসে তখন তার প্রচন্ড গাঁটে ব্যথা হয়।
এই ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী লক্ষণ হলো আর্সেনিক দিতে গেলে আপনাকে খেয়ালে রাখতে হবে, যদি গাঁটে গাঁটে ব্যথা করে তখন কিন্তু আপনাকে গরম দিলে রোগী আরাম পাবে। আর যখন মাথায় যন্ত্রণা করবে তখন রোগীকে মাথায় ঠান্ডা পানি দিলে আরাম বোধ করবে। কিন্তু শরীরে থাকবে প্রচন্ড শীত। যদি জ্বর হয় তাহলে আর্সেনিকের রোগীর 2-4টা লেপ কাঁথা মুড়ি দিয়ে রাখলেও, লেপ কাঁথা গায়ে দিয়ে রাখলেও তার শীত নিবারণ হবে না। আরো বলবে যে তোমরা আমাকে চাপে ধরো, কিন্তু মাথায় কাপড় দিতে দিবে না, মাথা ঢাকতে দিবে না। অথচ আমার আগে যে 4টে ওষুধ আলোচনা করলাম, এটা মাথা না ঢাকলে স্বস্তি পায় না, শান্তি পায় না। তো সরিনাম বাদ পড়েছে আবার, যে মাথা বাঁধে রাখলে আরাম পায়। এই সরিনামের রোগী আমি নিজেও একসময় ছিলাম। তো সরিনামের রোগীর ধরন কি, এর মাথায় যন্ত্রণা যখন বাড়ে তখন রোগীর প্রচন্ড ক্ষুধা বাড়ে, শুধু খেতে ইচ্ছে করে, খাই খাই করে। খাওয়ার পরেই মনে হয় যে আবার ক্ষুধা লেগে গেছে, মনে হয় কিছু খাইনি, আবার কিছু খাই। এবং মিষ্টি খেতে বেশি ভালো লাগে তখন। তো যখন কিছু খায় তখন তার মাথায় যন্ত্রণা কমে যায়। এই রোগীদের মাথায় গরম টুপি ভরে থাকলে এদের সকল কষ্ট কমে। যদি আমার এই অনুষ্ঠানের মধ্যে কোনো সর্দি হাঁচির রোগী থাকেন, তাহলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, যদি সর্দি হাঁচি প্রচন্ড আকার ধারণ করে, মাথায় গরম টুপি পরে রাখলে যদি আরাম পান, আপনার ওষুধ সরিনাম হতে পারে, আপনার ওষুধ কালচুটুলা হতে পারে, সাইলেসি হতে পারে। এগুলো খেয়ালে রেখে আপনারা অবজার্ভ করবেন। অবজার্ভ করলে অবশ্যই ওষুধ নির্বাচন করতে পারবেন এবং রোগী আল্লাহর রহমতে ভালো হবে। আজরাইল আসা পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে এমন প্রেসক্রিপশন দেওয়ার প্রয়োজন ইনশাল্লাহ পড়বে না। আর্সেনিক মাথায় ঠান্ডা দিলে আরাম পায়। এবার নেট্টামেউর, নেট্টামেউরের রোগীও প্রচন্ড গরম কাতর। যে গরম কাতর তাকে তো ঠান্ডা দিলে আরাম পাইলে দোষ নাই, কিন্তু যে শীত কাতর তার মাথায় ঠান্ডা দিলে যদি আরাম পায়, এটা তো ব্যতিক্রম ধর্মের লক্ষণ, এবং এই লক্ষণগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, যতই বুদ্ধি খরচ করেন ওষুধে কাজ হবে না। এটা নাপা নয়, প্যারাসিটামল নয় যে খাইলে কিছু না কিছু কাজ হবে। তাহলে নেত্রময়ূরের রোগীর লক্ষণ কি? নেত্রময়ূরের রোগীর মাথায় যন্ত্রণা শুরু হলে এর মাথায় যন্ত্রণা রোদে গেলে বাড়ে, গরমে বাড়ে। এর মাথায় যন্ত্রণা শুরু হলে, প্রচন্ড মাথায় যন্ত্রণা শুরু হয়, তখন রোগী নেতায় পড়ে, চুপচাপ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়। সে বলে তার মাথায় পানি দিয়ে দিতে, অথবা ভেজা কাপড় দিয়ে মাথা মুখ ঢেকে চুপচাপ নিরিবিলি দূরে অন্ধকারে শুয়ে থাকতে, সে স্বস্তি পায়, শান্তি পায়। তাহলে মাথায় যন্ত্রণার ধরন কত রকম, আর এই রকমগুলো তো আমরা রোগীদের শিখাই দিই না, যে তুমি আমার চেম্বারে এসে বলো যে আমার এই সমস্যা হচ্ছে, আপনি ওষুধ দেন। এগুলো তো আমাদেরই কোয়ারি করে বার করতে হয়। আমাদের যদি জানা না থাকে লক্ষণ, তাহলে আমরা সংগ্রহ করবো কেমনে? রুগীর কাছে প্রশ্ন না করলেও রুগী হয়তো বলে দেবে আমি কিছুই বুঝবো না, ওষুধও দিতে পারবো না। কারণ আজকাল আমাদেরও অনেক পেটেন্ট আইটেম তৈরি হয়ে গেছে, যার কারণে পেটেন্ট আইটেমের কারণে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তাররাও শিক্ষা থেকে অনেকটা দূরে সরে চলে গেছে। কিন্তু হ্যানিম্যানের হোমিওপ্যাথিকে যদি ধরে রাখতে হয়, জীবিত রাখতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, তাহলে নীতি নৈতিকতার কথা খেয়ালে রেখে আপনাকে হোমিওপ্যাথি করতে হবে। আর যারাই আমাদের মধ্যেও প্যাটেন্ট ওষুধ দিয়ে রোগী ভালো করছে, তাদের ভালো করার সময় ওই 2-3 বার, তারপরে তো রুগী আমাদের কাছে আসবে। তো যখন রুগী আমাদের কাছে আসবে তখন আমাদের যদি জানা না থাকে তো কি করবো আমরা তখন? তাহলে আপনার কাছে পেটেন্ট আইটেম ওষুধ খেয়ে ভালো হলো, আমার কাছে আসলেও যদি আমি কোনো ব্যবস্থা দিতে না পারি,
তাহলে পুরো বদনাম তো হোমিওপ্যাথির ঘাড়ের মাথার উপরে পড়লো। তো এই বদনাম দিয়ে আস্তে আস্তে তো হোমিওপ্যাথি ডুবে যাবে। যাতে হোমিওপ্যাথি না ডুবে সেই চেষ্টা আমাদের মাথায় রেখে চলতে হবে। আর সর্বোপরি কথা হলো, নীতি নৈতিকতাকে বিসর্জন দেওয়া তো উচিত না। আমাদের উচিত নীতি নৈতিকতাকে সদা জাগ্রত রাখার জন্য চেষ্টা করা। আমি আমার পক্ষ থেকে তো সেই চেষ্টাই করে যাই। তো আপনারা যদি দয়া করে একটু শেখার চেষ্টা করেন, আপনারাও উপকৃত হবেন। মহাত্মা হ্যানিম্যান কত কষ্ট করে হোমিওপ্যাথিকে তৈরি করে গেছে, তার আত্মা মরেও শান্তি পাবে। তো এরপরে আর 3টা ওষুধের আলোচনা করি। জেলসিমিয়াম, ক্যালিবাইক্রম, সাইলেশিয়া। হয়তো এগুলো আপনারাও অনেকেই জানেন, কারণ আজকের উপস্থিতি অনেক কম। মনে হয় মাথায় জ্বলা রোগী ভালো করে সব ডাক্তাররাও খুব ভালো জানেন। তো ভালো জানলেও তারা আসলে হয়তো আমাদের আলোচনা আরো সুন্দর হতো। কারণ আমি আলোচনার শেষে সবাইকে প্রশ্ন করার সুযোগ দিই। তো তারা থাকলে, জ্ঞানী গুণী ডাক্তার সাহেবরা যদি উপস্থিত থাকে, তাহলে প্রশ্ন পাইলে আলোচনা আরো সুন্দর হয়, আরো প্রাঞ্জল হয়। আবার জ্ঞানী গুণী ডাক্তার সাহেবরা থাকলে উপকার হয় যে আমি যদি ভুল আলোচনাও করি, তারা সেটা শুধরে দিতে পারে। তাতে উপকার হয় হোমিওপ্যাথির, উপকার হয় রোগীদের, উপকার হয় ডাক্তারদের। তো জেলসিমিয়াম, ক্যালিবাইক্রম, সাইলেশিয়া, এই 3টা ওষুধের লক্ষণ কি? এই 3টা ওষুধের লক্ষণ হলো আপনার, জেলসিমিয়াম রোগীর যখন, আমরা তো জানি যে জেলসিমিয়াম রোগীর মাথা ভার, ঘুম ঘুম ভাব, দুর্বল, চুপচাপ পড়ে থাকে, এগুলো তো আছেই। তো জেলসিমিয়াম রোগীর মাথায় যদি যন্ত্রণা হয়, বিশেষ করে জ্বরের রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তাছাড়া জ্বরের রোগী বাদেও যদি মাথা যন্ত্রণা দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে লক্ষণ সংগ্রহ করে তো শিখতে হবে। এই রোগীর মাথায় যন্ত্রণা যত বাড়তে থাকে, রোগীর চোখ অন্ধকার হয়ে আসতে থাকে। মাথায় যন্ত্রণা যখন পূর্ণাঙ্গ রূপ নেয়, তখন রোগী পুরোপুরি অন্ধ হয়ে যায়, সে কিছুই দেখতে পায় না। তখন এমন অবস্থা যদি সৃষ্টি হয়, তা আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররাও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাড়াতাড়ি চলে যাব বিশেষজ্ঞের কাছে। এই এখনো এক অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবকে দেখে আসলাম। তাকে বললাম যে রুগী আমি একজন, শরীর একটা, মন একটা, দেহ একটা, আত্মা একটা, জীবন একটা, অঙ্গ প্রত্যঙ্গ সব একটা সাথে একটা সম্পর্কিত। অথচ তোমাদের এত বিশেষজ্ঞ কেন? সে আসছে আমার কাছে, প্রথমে আসছিল কি বলে, নাম মনে থাকে না তো, আমার স্যার কি নাম রেখেছে নতুন নাম, সেইটা নিয়ে আইছে আমার কাছে। বয়স হলো তার 22-24 বছর, অথচ রোগে ভুগতেছে 12 বছর। তা এই 12 বছর ধরে তো তার ওষুধ খেয়ে আসতেছে। তা আমি বললাম যে যাক, লক্ষণ সংগ্রহ করে আমি তাকে ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পরে সে পেটের পরে আজকে বললো যে আমার 60% চলে গেছে। আমি তাকে 2 টাইমস ওষুধ দিচ্ছি, আজকে 3 টাইমস ওষুধ দিলাম। আজকে আসছে কি নিয়ে, আজকে আসছে যে আমার বুক কাঁপে, হাত পা ঝিমঝিম করে। আমার এতটুকু বয়সে যদি এত সমস্যা হয়, তাহলে বাঁচবা কি করে? আর এইসব সমস্যাগুলো তৈরি হয়েছে তো অপচিকিৎসায়। আর তুমি যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওষুধ খেয়েছো, নিজে নিজে খেয়েছো, ডাক্তারদের দেখাইছো, রিপ্রেজেন্টেটিভ আসে ফ্রি ওষুধ দিয়ে দেয়, কত খাবে? এই খেয়ে খেয়ে তো এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তা বলছে যে না, আমি তো
ওষুধ পেয়েছি পেটের জন্য, আমার তো তাতে আমার হৃদরোগ হবে কেন, আমার হাত পা ঝিমঝিম করবে কেন? তা আমি বললাম যে না। তখন এই ব্যাখ্যাটা থেকে দিলাম, তখন সে খানিক চুপ মেরে বসে থেকে বলছে যে এত তো ভেবে দেখিনি কখনো, তাহলে এগুলো তো ভাবতে হবে। এখন তোমার যে সমস্যা নিয়ে আসলে তুমি, তোমার তো সমস্যা তিনটে, একটা হলো বুক কাঁপে, একটা হলো পেটের পীড়া, আর একটা হলো হাত পা ঝিমঝিম করে। তাহলে এখন বিশেষজ্ঞ কয়টা লাগবে বলো? তা বললো যে এখন তো তিনটে লাগবে। তা তিনজনে তিন রকমের ওষুধ দিবে, তা তো শরীর তো তোমার একখান, তা তুমি ভালো হবো কেমনে? তা কি কখনো সম্ভব? আমি বললাম যে তোমাদের ব্যতীত কোনো সংবিধান নাই, আমাদের সংবিধান আছে। আমাদের সংবিধানে বিশেষজ্ঞ পরিচয় দিলে তার নামে কেস হয়ে যাবে, আইন আছে। আর তোমাকে তো সব বিশেষজ্ঞ ছাড়া চলেই না। আর একটু রহস্য করে বললাম, এটা হচ্ছে এমনি ডিপ্লোমা ডাক্তার, 4 বছরের কোর্স করে ডাক্তার। রহস্য করে বললাম যে তুমি তো কত বিশেষজ্ঞ ডাক্তারদের দেখাইছো, তাদের কাছে গেছো, তোমাদের গুরু মশাই তারা স্যার পড়াইছে তারা, তো তাদের চেম্বারে যাই কি আমার মতো এরকম বই দেখছো কোথাও? কয় যে না না, আমরা কোনো ওষুধের বই তো পড়ি না, ওগুলো পড়া লাগে না। কেন? আর ওগুলো তো রিপ্রেজেন্টেটিভরা এসেই বলে দেয় যে এটা খাইলে ওইটা হবে, ওইটা খাইলে ওইটা হবে। তাহলে তো তোমরা কলেজে পড়ো কি করছো তাহলে? তো রিপ্রেজেন্টেটিভ এসে বলে দেবে, ডাক্তার বেশি ওষুধ দেবে, তা কলেজে পড়া লাগবে কেন? তা হাসি। তো যাই হোক, আমি চেষ্টা করছি, আমি তাকে শর্ত দিছি, তুমি যদি ভালো হও তাহলে আমার হোমিওপ্যাথি পড়তে হবে, ওর ওইপ্যাথি বাদ দেখতে হবে। কয় যে আঙ্কেল দেখি, বিষয়টা ভেবে দেখি। আচ্ছা ঠিক আছে বাবু। তো যাই হোক জেলসি ম্যাম, তাহলে এই জেলসি ম্যামের আলোচনা করতেছিলাম, তাহলে কি হলো, পুরোপুরি যখন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল তখন সে অন্ধ হয়ে গেল, কিছুই দেখে না। তো দেখেন এখন উপায় কি? এখন উপায়, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু বড়ি খুঁজে বেড়ালেই তো কাজ হবে না। একটু ধৈর্য ধরেন, কষ্ট স্বীকার করেন। সাধুজনেরা গুরুজনেরা তো অনেক নীতি কথা, নীতি বাক্য আওড়াই গেছে। আমাদের ধর্মেও আছে, মুসলিম ধর্মেও আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তো ধৈর্য ধরেন, কিছু কষ্ট স্বীকার করেন, ইনশাল্লাহ সুফল পেতে পারেন। তাহলে নীতি কথা যেটা বলে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন ফুল সজ্জা নয়, কষ্ট তো আপনাকে কিছু তো স্বীকার করতেই হবে। যদি আপনি কষ্ট স্বীকার নাই করতে চান, শুধু বড়ি কিনে মাথার উপরে দিয়ে দেন, পকেটের ভিতরে রেখে দেন, যেই পেটের ভিতরে একবার গুট করে উঠলো একটা গেছে বড়ি খাইলেন, মাথার ভিতরে একটু পিন করে উঠলো, অমনি একটা ব্যথার বড়ি খাই দিলেন, এই করলে তো আপনি জীবনে শুধু সুখই খুঁজলেন, কষ্ট তো ভোগ করলেন না। তো কষ্ট যদি ভোগ না করেন, আপনার লক্ষণ কালেকশন তো হবে না। তাহলে রোগী যখন মাথায় যন্ত্রণা শুরু হচ্ছে, সে অন্ধকারাচ্ছন্ন দেখছে, যখন মাথায় যন্ত্রণা প্রচন্ড আকার ধারণ করতেছে তখন সে পুরোপুরি অন্ধ হয়ে যাচ্ছে। এই রোগীর যখন ওই সময় প্রস্রাব হয়ে যাবে, প্রস্রাব হয়ে গেলে তার চোখ খুলে যাবে, তার চোখে আর অন্ধকার ভাব থাকবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে এই মাথা যন্ত্রণা, এটাকে আমরা তৈরি করেছি, না এটা রুগীর শরীরে এই যন্ত্রণা দেখা দেয়? রুগীর শরীরে এই যন্ত্রণা দেখা দেয় বলেই তো তার ওষুধও আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে, যেটা আমাদের পূর্বসূরি গুরুজনেরা গবেষকদের মাধ্যমে তৈরি হয়েছে। এবার আসেন ক্যালিবাইক্রম। ক্যালিবাইক্রম এর রুগীরও প্রচন্ড মাথা জ্বালা হতে পারে। নূর নবী সাহেব কি লিখলেন? প্রশ্ন করবেন পরে, এখন লিখলে তো আলোচনায় ঝামেলা সৃষ্টি হয়। সকাল 7টা থেকে দিনের 11টা পর্যন্ত বৃদ্ধি পায় মাথায় ব্যথা, কপাল থেকে শুরু হয়ে মাথা মস্তক পর্যন্ত
বিস্তৃত হয়ে কি কি ওষুধ আসতে পারে? আচ্ছা, দেখা যাবে, চেষ্টা করবো। তা এলিবাইকুলাম রোগীর যখন মাথায় যন্ত্রণা শুরু হয় তখন তার চোখের দৃষ্টিশক্তি কমে আসতে থাকে, ঝাপসা দেখতে থাকে, এমনকি ক্ষেত্র বিশেষে অন্ধকারও হয়ে যেতে পারে। পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে, যে সে কিছুই দেখছে না। যখন তার মাথায় যন্ত্রণা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন তার মাথায় যন্ত্রণা পরিষ্কার হয়ে যাবে, মানে চোখ ক্লিয়ার হয়ে যাবে। মাথায় যন্ত্রণা চূড়ান্ত রূপ ধারণ করলেই তার চোখের অন্ধকারাচ্ছন্ন ভাব কেটে যাবে, সে চোখে ক্লিয়ার দেখবে। আর জেলসিমিয়ামের ছিল চূড়ান্ত রূপ ধারণ করলে সে পুরোপুরি অন্ধ হয়ে যাবে। এই কেলিবাইকরম রোগীরও মাথার যন্ত্রণা কমবে প্রস্রাব হয়ে গেলে। দেখেন কত সুন্দর লক্ষণ। আর আমরা কি করব? সমস্যা হলো প্রস্রাবের কারণে মাথায় যন্ত্রণা, অথচ আমরা কি করব? মাথায় যন্ত্রণার বড়ি খেয়ে আটকে দিলাম মাথায় যন্ত্রণা। সৃষ্টি হলো প্রস্রাবের সমস্যা, সৃষ্টি হলো মাথায় যন্ত্রণার সমস্যা। রোগ দুটো শুরু হলো, স্থায়ী রূপ ধারণ করতে থাকলো শরীরে। অথচ আমার একটা ওষুধ দিলে আপনার দুইটা রোগ আজীবনের মতো নিরাময় হয়ে যেতে পারত। সাইলিশিয়া রোগী, সাইলিশিয়া তো আমি আগে আলোচনা করেছি। আর এর রোগীদের মাথায় যন্ত্রণা, যেমন মাথায় গরম টুপি পরে রাখলে আরাম পায়, মাথা বাঁধিয়ে রাখলে আরাম পায়, তেমনি প্রস্রাব হলেও মাথায় যন্ত্রণা কমে যায়। এই হচ্ছে এই তিন ওষুধের আলামত। আচ্ছা, এবার আমাদের প্রচুর রুগী হয় এক পেশে মাথায় জ্বালা, এক পার্শ্বিক মাথায় জ্বালা, হাত কবলে মাথায় জ্বালা, কারো বাম পাশে কারো ডান পাশে। তাহলে কারো বাম পাশে কারো ডান পাশে, এইগুলো তো অন্য ব্যতীতে কোনো প্রয়োজনই পড়ে না, এক বড়ি যথেষ্ট। ডান পাশ না বাম পাশ, সারা মাথায় না মাথার পিছনে, এসবের কোনো বালাই নেই। ঠান্ডায় কমে না গরমে বাড়ে, গরমে কমে না ঠান্ডায় বাড়ে, এসবেরও কোনো বালাই নেই। ঘুমালে কমে না, চুপচাপ থাকলে কমে, কোনো কিছুর বালাই নেই, এক বড়ি ফয়সালা। এই যে এক বড়ি ফয়সালা, ধামাচাপা দিয়া, প্রেশার ক্রিয়েট করে রোগ শক্তিকে সাময়িকভাবে দুর্বল করে দেয়া, এগুলো অনৈতিক এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিবহুল। সবসময় বিষয়গুলো মাথায় রেখে আপনারা একটু সচেষ্ট থাকবেন, সজাগ থাকবেন, এই আশা সবার কাছে। আচ্ছা, মাথায় যন্ত্রণা আমাদের আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে, ব্রোনাইন। তাহলে ব্রোনাইনের মাথায় যন্ত্রণার প্রচন্ডতা এত বেশি যে আমি দেখেছি এই মাথায় যন্ত্রণার কারণে রোগী স্ট্রোক করে মারা যায়। তো এর একটা গল্পও দেবো আর কি, গল্পটা হয়তো ভালো লাগবে। মাথা যন্ত্রণার রোগী, এই রোগীদের মাথা যন্ত্রণা রোদে গেলে বাড়ে, গরমে বাড়ে। এরা রোদ গরম কিছুই সহ্য করতে পারে না। যন্ত্রণা যখন শুরু হয়, এত যন্ত্রণা শুরু হয় যে রোগী পাগলের মতন হয়ে যায়। মনে হয় যে তার চোখ দুটো চোখের কোটর থেকে বেরিয়ে আসতেছে। মাথায় পানি দিলে কিছুটা আরাম পায়, মাথার হাড় গোড় যেন ভেঙে যাচ্ছে, এমন অনুভূতি রোগীর মধ্যে কাজ করে। পাশাপাশি এই রোগীদের প্রেশার অত্যাধিক বেড়ে যায়। এর রোগী দেখার সহজ পদ্ধতি বলে দেয়। আমি কয়েকদিন আগে একটা রোগী দেখলাম, তাকে বসায় রেখে ভালো করে বাড়ি পাঠাচ্ছি। আপনারা হাত ধরে দেখবেন, মাথায় যদি প্রচন্ড যন্ত্রণার কথা বলে, এ রোগীর মাথার যন্ত্রণা যত বেশি হবে, যত প্রচন্ড হবে, রোগীর নাড়ির গতি তত বেড়ে যাবে, বুক কাঁপাও তত বেড়ে যাবে। রোগী নড়তে চড়তেও কষ্ট পাবে, হাঁটতে চলতে কষ্ট পাবে, ডাক্তারের চেম্বারে পর্যন্ত আসবে খুব কষ্ট করে, বেরিয়ে যেতে উভয় হবে। এদের বসায় রেখে আধা ঘন্টা 1 ঘন্টা বসায় রেখে ওষুধ খাওয়াই দেবেন, দেখবেন যে ইনশাল্লাহ
और রোগীর প্রেসার কমে গেছে, মাথার যন্ত্রণা কমে গেছে, নাড়ির গতি কমে গেছে, রোগী স্বাচ্ছন্দ্যের সাথে বাড়ি বসে চলে যাবে। তো যেটা আলোচনা করতেছিলাম, এক পাশে মাথায় দিলাম, এক পাশে মাথায় দেওয়ার ওষুধ হচ্ছে আমাদের সাধারণত যেগুলো প্রচলিত, আমি সেগুলোই আলোচনা করি। রেপার্টরি খুঁজলে বাইর করলে তো অনেক ওষুধ বেড়ে আসবে। স্পাইজেলিয়া, স্যাঙ্গুইনেরিয়া, সহজ ওষুধ। তবে স্পাইজেলিয়া বাম পাশ আক্রমণ করে, আর বলে মাথা ব্যথা বাম পাশে, স্যাঙ্গুইনেরিয়া কারণ ডান পাশে। তাহলে উভয় ওষুধের আলামত কি? উভয় ওষুধের আলামত হলো এদের সূর্যবৃত্ত মাথায় ব্যথা, মানে সূর্য বৃদ্ধির সাথে সাথে এদের মাথায় যন্ত্রণাও বাড়তে থাকে, সূর্যের তেজ কমার সাথে সাথে মাথায় যন্ত্রণাও কমতে থাকে। তো রূপান্তে আবার এক পানি দাও বা এক বোতল দাও। মাথায় যন্ত্রণা বাড়তে থাকে সূর্যের তেজ বৃদ্ধির সাথে, আবার তেজ কমতে থাকলে মাথায় যন্ত্রণা করে। স্পাইজেলিয়া রোগী যদি হয়, তাহলে রোগী বাম দিকে কায়িত হয়ে শুইতে পারবে না, সে ডান দিকে কায়িত হয়ে শুইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। মাথা যন্ত্রণা শুরু হলে সে চুপচাপ নিরিবিলি অন্ধকারে শুয়ে থাকলে অথবা ঘুমালে তার মাথা জ্বালা কমবে। এর মাথায় যন্ত্রণা বৃদ্ধি পেতে 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 মাথার পিছন দিয়ে শুরু হয়ে মাথার উপর দিয়ে এসে বাম কপালে অবস্থান নেবে। যদি বাম কপালে অবস্থান নেয় স্পাইজেলিয়া, যদি বাম চোখেও অবস্থান নেয় তবুও স্পাইজেলিয়া। বাম কপালে ওষুধ আরো একটা আছে সিপিয়া। তো সিপিয়া রোগীদের বিবরণ দিতে গেলে তো আবার অনেক লম্বা, তো সিপিয়া রোগীদের বিবরণ দেই না, সংক্ষেপে বলি। সাধারণত মেয়েদেরই দেখা যায় সিপিয়া রোগীদের বাম পাশে মাথা জ্বালা। তো এদের লক্ষণ হলো সাদা সিরাপের সমস্যা থাকে প্রচুর পরিমাণে, এদের প্রচুর পরিমাণে সাদা সিরাপ ভাঙে এবং প্রচুর পরিমাণে চুলকায়। পাশাপাশি যদি আজকে বলে মাথা ব্যথা থাকে, তা আপনার সাদা সিরাপের সমস্যাও কমবে, মাথা জ্বালাও কমবে। এখানে আপনার গাইনি ডাক্তারও লাগবে না, আবার মাথায় যন্ত্রণার আলাদা বিশেষজ্ঞও লাগবে না। তো ডান কপালে মাথায় যন্ত্রণা হলে আপনার স্যাঙ্গুইনেরিয়া ক্যান, তো স্যাঙ্গুইনেরিয়া কানের রোগীরও ওই সূর্যগত মাথা ব্যথা, তারপরে তার মাথা পিছন ঘাড়ের পিছন দিক দিয়ে মাথা ব্যথা শুরু হয়ে এই ব্যথা ডান কপালে অবস্থান নেবে। আর ঘাড়ের পিছন দিয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে যদি ডান চোখে অবস্থান নেয় ব্যথা, সেই ক্ষেত্রে আপনার ওষুধ হবে সাইলেশিয়া। এটা একটু ভুল আসছে কিনা, যা হোক ওটা আপনারা একটু দেখে নেবেন। আমি তো কাছে এখন আমার কোনো নোটও নাই। চোখে অবস্থান নিলে ওষুধ ভিন্ন হয়ে যাবে, সেক্ষেত্রে ডান চোখে সম্ভবত সাইলেশিয়া। মানে এই লক্ষণগুলো খুঁটে খুঁটে আপনাকে, এগুলো যদি রেপার্টরিতে যান আপনারা, তাহলে রেপার্টরিতে আসবে রুব্রিক, মেন রুব্রিক, সাব রুব্রিক, তার সাব রুব্রিক, এইভাবে আপনাদের করতে হবে। তো আমরা যদি রুব্রিকে না যাই, তো আমাদের এইভাবে প্রতিটা পয়েন্ট খুঁটে 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 আপনার লক্ষণ সংগ্রহ করতে হবে এবং সেই মোতাবেক ওষুধ নির্বাচন করতে হবে। এই জন্যই সবসময় পাশে বই থাকা লাগবে। বই না থাকলে কখনোই আপনি সঠিক, ওই যেমন আমার এখন বিভ্রান্তি সৃষ্টি হলো, আমি পাশে বই থাকলে পট করে বই খুলে নিলাম, দেখা হয়ে গেল, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকলো না। আর আপনি যখন রোগীর সামনে বই দেখে ওষুধ দিবেন, তখন রোগী তাতে বিরক্ত হয় না, বিব্রত বোধ করে না। রোগীরাও মনে করে যে না, ডাক্তার চেষ্টা করে সঠিক ওষুধ নির্বাচন করার।
কিন্তু আমাদের বইয়ের সাথেই সম্পর্ক নাই, তো আমরা এগুলো পড়বো কি করে? আচ্ছা, ডান কপালে মাথায় যন্ত্রণা যদি করে তাহলে সেক্ষেত্রে আপনার লাইকোপোডিয়ামও কাজ করে। লাইকোপোডিয়াম যদি কাজ করে সেক্ষেত্রে লাইকোপোডিয়ামের রোগীর লক্ষণ তো আপনাকে বলা হয়েছে। এই ক্ষেত্রে শুধু পার্থক্য হলো লাইকোপোডিয়াম রোগীর তার খাওয়া দাওয়া, গরম খাবারে আরাম, আর এর বৃদ্ধিকাল হলো বৈকালে। স্যাঙ্গুইনিরিয়া স্প্রে দিলে এদের বৃদ্ধিকাল হচ্ছে দুপুরবেলা, আর লাইকোপোডিয়ামের বৃদ্ধিকাল বৈকালে। এই হচ্ছে লাইকোপোডিয়ামের সাথে এদের পার্থক্য। তো আর কোনটা আলোচনা করব? দেখি আমি দু একটা ওষুধের নাম লিখে নিয়েছিলাম। তো যাই হোক, আমি যেমন সাইনোসাইটিস, মাইগ্রেন ইত্যাদি তো বড় বড় নাম শুনে আমরা, যেসব নাম শুনলে অনেক সময় আমরা ভয় পাই। তা নাম শুনলে ভয় পেতে হবে না, আপনাদের ঠান্ডা মাথায় সবসময় লক্ষণ কালেকশন করার চেষ্টা করতে হবে। যেমন সাইনোসাইটিস বলে, মাইগ্রেন বলে, নাম তো বিভিন্ন রকমের নাম, আর যত নাম, এই নাম মুখস্থ করতে গেলেও আপনার চিকিৎসা ভুলিয়ে দেবেন। এই জন্যই হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগের চিকিৎসা করে। আমাদের বোঝার সুবিধার্থে আমরা অনেক সময় রোগ কেন্দ্রিক আলোচনা করি ঠিকই, কিন্তু সবসময় খেয়াল রাখবেন, রোগ কেন্দ্রিক যতই আলোচনা করি, এই রোগের ওই ওষুধ, ওই রোগের ওই ওষুধ, ওষুধ সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা আপনার না থাকে, ওষুধ সিলেকশনে ভুল হবে। কোনো কথা নাই, কারণ পার্থক্য অতি সামান্য। প্রত্যেকটা ওষুধের সাথে ওষুধের কিছু না কিছু তফাৎ আছে, পার্থক্য আছে। কখনো কখনো আন্দাজে ঢিল মেরে আপনি উপকৃতও হতে পারেন, সফলতা লাভ করতে পারেন, কিন্তু জীবন ভরি তো আর এটা সম্ভব না। তা যেটা বলতেছিলাম, সাইনোসাইটিস, মাইগ্রেন, এইসব রুগীরা তো আমাদের কাছে এসে বলে। আমি আবার অনেক সময় রহস্য করে বলি যে মাইগ্রেন টাইগ্রেন তো চিনি না, সাইনোসাইটিসও চিনি না, আপনার সমস্যা হয় কি তাই বলেন। কোনো কোনো রুগী বারবার রিপিট করতে থাকে ডাক্তার বলেছে। আমি বলি যে ডাক্তার বলেছে তা তো ঠিকই আছে, কিন্তু আমি তো ডাক্তার বলেছে সেটা শুনতে চাই না, আপনি কি বলেন সেটা বলেন, আমি আপনার কথাটা একটু শুনবো। তো কয় যে ডাক্তার যেটা বলেছে ওইটাই তো চূড়ান্ত। মানে কোনো কোনো রোগী মাথাও গরম করে ফেলায় অনেক সময়। তো এই সাইনোসাইটিস, মাইগ্রেন আমি দেখছি অধিকাংশ রোগীর কারো ডান কপালে মাথা ব্যথা, কারো বাম কপালে মাথা ব্যথা। তো এই ক্ষেত্রে বিশেষ করে যে ওইটা হাত কপালে মাথা ব্যথার যে ওষুধগুলো, এগুলো যদি আপনারা ভালো করে পড়েন, আপনারা সাইনোসাইটিস, মাইগ্রেন দেখতে পারবেন, সমস্যা হবে না। পাশাপাশি ব্রায়োনিয়া, ব্রায়োনিয়া রোগের লক্ষণ কি? ব্রায়োনিয়া রোগের লক্ষণ হলো শুষ্কতা। তো শুষ্কতার পাশাপাশি সে যে সবসময় জীবনভরে শুষ্ক তা তো না। তার যখন ঠান্ডা লাগে, সর্দি হাসি শুরু হয়, সর্দি কাশি লাগে, কারণ আমরা তো জানি যে তার জ্বর হয়, ঘন ঘন জ্বর হতে পারে। তাহলে সর্দি যখন শুরু হয় তখন নাকে সর্দি থাকে। এই নাকের সর্দি যদি কোনো কারণবশত আপনার উল্টো পাল্টা চিকিৎসার ধরুন, কারণ আমরা তো ওই যে হিস্টাসিন খাই নাকি শুনছি, কাল এক রুগী বললো যে সে হাসির রুগী, তারে লিখে দিয়েছে মোনাস, মানে শ্বাসকষ্টের ওষুধ। তো বলছে যে 5 বছরে একটা না খেয়ে দিতে হবে, অথচ শিশুর বয়স হলো এখন 8 বছর চলে, 2 বছর ধরে সে খাই আসছিস। এখন তার অভিভাবকরা বিরক্ত হয়ে আমার কাছে আসছে, একটা আর্মি জুনিয়র কমিশন অফিসারের ছেলে আর কি। আচ্ছা। তো আমার এখানে আসছে, তারপরে 3 মাসের বেশি হয়ে গেছে, এই 3 মাস ধরেই আমি তার ওই মোনাজ বন্ধ করে দিয়েছি। আর সে দিব্যি ভালো আছে, কোনো সমস্যা নেই। এইসব শিশু রোগীরা ভবিষ্যতে হয় ব্রেনের শিরা শুকোবে, নয় ব্রেন টিউমার হবে, বড় বড় রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। কি রোগে আক্রান্ত হবে তা তো আমরা এখন বলতে পারি না। তাহলে ব্রেনের রোগীর ধরন কি? নাকের সর্দি কোনো কারণবশত যদি শুকায় যায়,
আপনার ন্যাচারালি হোক আর অপচিকিৎসার কারণে হোক, আপনার মাথায় যন্ত্রণা শুরু হবে। তাহলে মাথায় যন্ত্রণা যদি শুরু হয়, সেক্ষেত্রে ব্রেইনে লক্ষণ দিবে, এইবারে আসবে রোগীর শুষ্কতা। তার গাল মুখ শুকনো, শরীর শুকনো, ঘাম নেই, গায়ে ব্যথা, চোখ মেরে পড়ে থাকে, মাথার যন্ত্রণার কারণে নড়তে চড়তে পারে না, প্রচন্ড পানির পিপাসা থাকে, পায়খানা প্রস্রাব হতে চায় না, হয় না, মল শুষ্ক জামার মতো, এত পানি খায় তবু প্রস্রাব হয় না, অল্প অল্প প্রস্রাব হয়। এই লক্ষণ যদি দেখা যায় ব্রেইনে দিলে ওই রোগীর সর্দি ঝরে যাবে। আর ঝরে যাক আর না যাক, আপনার সাইনোসাইটিস মাইগ্রেন বিস্তার লাভ করবে না। সাইনোসাইটিস মাইগ্রেন এগুলো অর্জিত। আপনারা যত ওই সর্দি হাসি বন্ধের ওষুধ খাবেন, ততই আপনারা এইসব রোগে আক্রান্ত হবেন। আমার ভালো করে খেয়াল আছে, প্রায় 20 বছর আগের গল্প। আমার এক কাছের মানুষ, সে অ্যালোপ্যাথি ওই হোমিওপ্যাথি পছন্দই করে না, মানে নামই শুনতে চায় না, মানে শিক্ষিত মূর্খ আর কি। তার সেই সাইনোসাইটিস হয়েছে। এইসব গল্প আমার মানে আজীবন মনে থাকবে, কারণ স্মরণীয় বিষয়গুলো তো বোঝা যায় না। সাইনোসাইটিস কি হয়, বলে যে মাথায় ব্যথা করে, এখানে ব্যথা করে, এখানে ব্যথা করে, কখনো এই বেশি, কখনো ওই বেশি, কখনো পুরো মাথায় পিন করে। এইবার কি করছে ডাক্তার, বহুদিন বডি টডি খাওয়ায়, এবার রোগী তো পোক্ত হয়ে গেছে। এখন কয় যে আপনার মাথায় সর্দি জমেছে, সর্দি বাইর করতে হবে। কি করে বাইর করতে হবে? তাহলে মেশিন দিয়ে পানি স্প্রে করে এই নাক দিয়ে ঢুকাইছে আর এই নাক দিয়ে বাইর করেছে, এক নাক দিয়ে ঢুকাইছে আর এক নাক দিয়ে বাইর করেছে, তাতে নাকি কপালের সর্দি ক্লিয়ার হয়ে গেছে। এইগুলো পাগল বোঝানো ছাড়া আর কি কিছু। এবার চিকিৎসা নিয়ে এসে তো উনি হারাই গেছে, আর দেখা টাকা হয় না রাস্তায়। 3-4 দিন পর হঠাৎ করে রাস্তায় দেখা দেখি চোখ মুখ খুলে গেছে। তো কি দিয়ে ব্যাপার, আপনার এই চোখ মুখ খোলা কেন? তাহলে আরে যে সাইনোসাইটিস বাইর করে ফেলছে সব। কি করে বাইর করলেন? তো গল্প শুনলাম, তো গল্পটা তো শুনে আমি একটা মিচকে হেসে দিলাম। তারপর কয়ে যে হোমিওপ্যাথি ডাক্তার তো ওই জন্য মিচকে হেসে দিলেন। তো দেখেন আল্লাহর কি রহমত, তারপরে সে 1 মাসও বাঁচে নাই, অথচ ইয়াং ম্যান, আমার থেকেও তার বয়স কম ছিল। মরেছে কিন্তু আরো 20 বছর আগে, 20 বছরেরও মনে হয় বেশি হয়ে গেছে। তা সাইনোসাইটিস বাইর করে ফেলছে। তা এই হচ্ছে, আপনি মাইগ্রেন বলেন, সাইনোসাইটিস বলেন, এই ঘুমের বাড়ি খাবেন আর ঘুমাবেন, মাথা জ্বালার বড়ি খাবেন একটা, মাথায় ওই ঘুমের বড়ি খাবেন একটা, ঘুমাবেন। আর আমি এই যে রুগীর কারণে আজকে ক্লাস দিলাম, তারও কিন্তু এই একই সমস্যা। তা যাই হোক, যেহেতু তাকে 2 দিন মাত্র ওষুধ দিলাম, সেই রুগীলিপি দেওয়ার সময় হয়নি এখনো, তাহলে রুগীলিপিটাও দিতাম। তো কোনটা আলোচনা করতেছিলাম যেন, সাইনোসাইটিস, ব্রেইনে গেল। পাশাপাশি আর একটা ওষুধ আপনার একটু খেয়ালে রেখেন, স্টিকটা ওষুধের নাম। এই স্টিকটা রোগীর, এরও সর্দি হাসি যদি বন্ধ হয়ে যায়, শুকায় যায়, তখন এর একটা অনুভূতি কাজ করে। সে অনুভূতিটা হলো নাকের মধ্যে তার সুরসুর করতে থাকে, সুরসুর করতে থাকে, হাসি দিতে ইচ্ছা করে, কিন্তু হাসি হতে চায় না। তখন রুগীরা কি করে দেখবেন, আমাদের অনেক রুগী আছে, তারা এই হাতে কাঠি নিয়ে এরা খোঁচায়, খোঁচায় খোঁচায় সুরসুরি দিয়ে হাসি আনার চেষ্টা করে। এই এই যে সুরসুরি দিয়ে যারা হাসি আনার চেষ্টা করে, এবং হাসি দিলে যদি তারা আরাম পায়, রুগী যদি এই লক্ষণ আপনাকে দিতে পারে, আপনি ওষুধ দিবেন স্টিকটা, ওর মাথার মধ্যে পানি ডুবাইয়ে স্প্রে করে ওর সাইনোসাইটিস মাইগ্রেন বের করা লাগবে না ইনশাল্লাহ। এই স্পাইজেলিয়া স্যাঙ্গুইনেরিয়া, তারপরে আপনারা যদি ব্রাইনিয়া স্টিকটা, সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, এইগুলো নিয়ে একটু চর্চা করেন, লেখাপড়া করেন,
আপনারাও এগুলো সহজে ইনশাল্লাহ ভালো করে বলতে পারবেন। তো যাই হোক, সময় যথেষ্ট হইল। আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আলোচনা তো অনেক অনেক আছে, অনেক ওষুধ, এগুলোর বর্ণনা দিতে গেলে আপনার সময় শেষ হয় না, সময় কুলায় না। তা আপনারা কিছু প্রশ্ন করেন এখন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর দেখি, নুরুন নবী সাহেব সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, এবার আলোচনাটা আবার একটু দীর্ঘায়িত হয়ে গেল। আহ সকাল 7টা থেকে 11টা পর্যন্ত যে মাথা যন্ত্রণা শুরু হয়, এগুলো বর্তমানে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। করোনার যুগ চলছে, আবার শরীর শুনলাম নাকি করোনা শুরু হয়েছে। এখন করোনা শুরু হয়েছে, করোনার রোগীদের কিন্তু মাথা যন্ত্রণা হয়, খুব খেয়াল করে রাখবেন। তাতে মাথা যন্ত্রণা হওয়ার সাথেই যে আপনারা যেন দৌড় দিয়ে না আবার যে মরে গেছি, আর মনে হয় আজরাইল এসে গেছে বাড়ির কাছে। হায়াত মহত বিধি দুলাত আল্লাহর হাতে, নিজের পেটের উপরে ভরসা রাখবেন, চেষ্টা করবেন। সকাল 7টায় বাড়ে কোন কোন ওষুধ আছে বলতে পারবেন তো? সকাল 7টায় বাড়ে, 9টায় বাড়ে, 11টায় বাড়ে, কোন কোন ওষুধ আছে মাথা যন্ত্রণা? সকাল 7টায় বাড়ে ইউপোটেরিয়াম পারফোলিয়ামের, 11টায় বাড়ে নেপটামোর, সাঙ্গোনেরিয়াকাম, স্পাইরোলিয়া, সালফার, এদের সকাল 7টায় 11টায় বাড়ে। 7টা থেকে 11টা বাড়ে। এর মধ্যে আরো একটু বলে রাখি, ত্রিদোষে দৃষ্টির যুগে আমরা কিন্তু স্পষ্ট লক্ষণ, একক লক্ষণ পাওয়া খুব কঠিন। এই ক্ষেত্রে আপনাকে একটু রোগীলিপি বড় করতে হবে। যদি রোগীলিপি একটু বড় করেন, আপনার ওষুধ মিলে যাবে। তাহলে 7টা থেকে 11টা পর্যন্ত আপনার ইউপোটেরিয়াম, নেপটামিউর, জেনসিমিয়াম, সাইলিসিয়া, সালফার, স্পাইরুলিয়া, সাঙ্গোনেরিয়াকাম, এই ওষুধগুলোর তুলনামূলক আলোচনা আপনি করতে পারেন, আপনার ওষুধ নির্বাচন সঠিক হয়ে যাবে। তো ইউপোটেরিয়ামের লক্ষণটা একটু বলে দেই, যদিও সময় নাই। বলে দেয় এই কারণে, যদি করোনার যুগ চলতেছে, আপনারা তো মানে করোনার নাম শুনে মানে রুগীরা যেমন তেমন, ডাক্তারের অর্ধেক মারা সারা। আপনার ইউপোটেরিয়াম পারফোলিয়েটামের রোগীর যদি করোনা হোক বা যাই হোক, আমরা তো করোনার নামে চিকিৎসা দেই না, তো সবসময় লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। তার দেহে থাকবে প্রচন্ড জ্বর, তার মাথায় থাকবে প্রচন্ড জ্বালা, তার সাথে কি থাকবে, বমি বমি ভাব থাকবে অথবা বমি থাকবে, তার সর্বাঙ্গে প্রচন্ড ব্যথা, হাড় ভাঙা ব্যথা, মনে হবে যে হাড় গোড় ভেঙে গেছে। সে নড়তে চাইবে না, কিন্তু চুপচাপও থাকতে পারবে না। কেউ যদি তাকে ধরতে যায়, শুইতে যায়, উঠাতে যায়, একটু আদর শখ করতে যায়, তাকে শুইতে দেবে না, ধরতে দেবে না। সে বলবে যে আমার গায়ে প্রচন্ড ব্যথা, তোমরা আমাকে ধরে টানাটানি করো না, আমি মরে যাবো। তো এই যদি ইউপোটেরিয়ামের লক্ষণ হয়, তাহলে আপনি ইউপোটেরিয়াম দেবেন, অবশ্যই আপনার রোগী ভালো হবে। করোনা হয়েছে না ডেঙ্গু হয়েছে, না জ্বর হয়েছে, না টাইফয়েড হয়েছে, না প্যারাটাইফয়েড হয়েছে, ওইসব আলামত হিসাবের আমার প্রয়োজন নাই। এই রোগীদের কখনো কখনো চোখে এক কোনায় রক্ত জমতেও দেখা যায়, এই হচ্ছে ইউপোটেরিয়াম পারফোলিয়েটাম। এটা অবশ্য সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে যায়। কিন্তু প্রথমেই আপনি পাবেন প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড হাড় ভাঙা ব্যথা, তার সাথে প্রচন্ড জ্বর, ওর সাথে বমি বমি ভাব। এই কয়টা লক্ষণ যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন। এই প্রচন্ড মাথায় যন্ত্রণা কিন্তু আমাদের অনেক ওষুধ আছে, বেলোডোনা, গোলোনাইন, আপনার বেলোডোনা, গোলোনাইন, ইউপোটেরিয়াম পারফোলিয়েটাম, বেলোডোনা, গোলোনাইন। আবার বমি বমি ভাব যখন আসতেছে, তখন স্যাঙ্গুইনেরিয়া কানেস, স্পাইরুলিয়া, এগুলোও এর মধ্যে এসে যাবে।
ইপিকাল ধরে টানাটানি হতে পারে, কিন্তু প্রত্যেকটা ওষুধের সাথে লক্ষণের আপনাকে মিল করতে হবে। মিল করতে না পারলে কিন্তু আপনার ওষুধে কাজ হবে না। নেট্টামিরুল রোগের লক্ষণ আমি বলেছি, ওটা ওখানে আপনারা দেখে নেবেন। জেলসিমিয়াম রোগের মাথা যন্ত্রণার ধরন আমি বলেছি, ওটাও ওখানে দেখে নেবেন। বেলেডোনা বলেছি, ব্রেনেও বলেছি, এগুলো ওখানে দেখে নেবেন। ইউপোটেরিয়ামটা এখানে বললাম। এইখানে নেট্টামিউরের সঙ্গে একটা চূড়ান্ত পার্থক্য, যদি এতটুকু লক্ষণ আপনার মনে থাকে তাহলে বেলেডোনা ইউপোটেরিয়াম দেবেন না নেট্টামিউর দেবেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে। নেট্টামিউরের রোগীর যদি ঘাম হয়, মাথা জ্বালা কমে যাবে, জ্বরও কমে যাবে। ইউপোটেরিয়াম রোগীর ঘাম হলেও মাথায় যন্ত্রণাও কমবে না, জ্বরও কমবে না। এর মাথায় যন্ত্রণা কমবে তখন যখন তার জ্বর শতভাগ শরীর থেকে দূর হয়ে যাবে। জ্বর যতক্ষণ পর্যন্ত শতভাগ শরীর থেকে দূর হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তার মাথায় জ্বালা কমবে না, যতই তার গা কামুক আর জ্বর কমে যাবে। কিন্তু নেট্টামিউরের ঘামের সাথে জ্বর, মাথা জ্বালা ওঠানামা করে, এর সাথে এতটুকু পার্থক্য। তো যাই হোক, আশা করি অন্য বিষয়ের মধ্যে আপনার উত্তর খুঁজে পেতে পারেন। যদি না পান, পরবর্তীতে আবার প্রশ্ন রাখেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শুয়ে থাকলে ঘুমালে কমে যায়, শুয়ে থাকলে ঘুমালে কমে যায়, এগুলো তো শেষবার দিলে সাংবাদিক রেখান। শুয়ে থাকলে ঘুমালে কমে যায়। বেলেডোনা, ব্রাইনিয়া, এগুলোও শুয়ে থাকলে কমে যায়। আর কোনো প্রশ্ন? অ্যানিম্যান সংঘ, অ্যানিম্যান সংঘের কে আইছেন, দয়া করে নাম লিখে দেন, তাহলে আপনার সংঘটাও অনেক বড়। আলোচনা কেমন লাগে মতামত দিবেন। আজকে তো প্রথম আসছেন মনে হয় আমাদের অনুষ্ঠানে, প্রথম আসার জন্য ধন্যবাদ। মন্তব্য দিলে আরো ভালো লাগবে যে কেমন লাগলো, কারণ আপনাদের ওখানেও তো আলোচনা অনুষ্ঠান হয়। আর ইচ্ছা আছে সময় সুযোগ পেলে আপনাদের ওখানে একবার ঘুরতে যাব। আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন। হয়তো সময় কেমন করে লাভ নাই। প্রশ্ন আপনারা যত করতে পারেন আমি ততক্ষণ আছি, ইনশাল্লাহ, অসুবিধা নেই। শুয়ে থাকলে ঘুমালে কমে যায়, ওষুধ তো বলে দিলাম। আরো একটা পাশাপাশি বলে দিই, ঘুমালে বৃদ্ধি পায় লেকেসিস, এই রোগীদের ঘুমালেও মাথায় জ্বালা কমে না, বিশ্রাম নিলেও মাথায় জ্বালা কমে না, এমনকি মাথায় জ্বালার প্রচন্ডতায় রোগীর ঘুম ভেঙে যায়। এটা কখন কোন ওষুধ কোথায় যে লাগবে, বড়ই আজব দুনিয়ার খেলাই হোমিওপ্যাথিতে। অ্যালোপ্যাথিক ডাক্তার যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে, তারা মানে বুঝেই পারে না যে এত কি জিজ্ঞেস করে ডাক্তার, এইসব কথা জিজ্ঞেস করবে কেন। কারণ অনেকেই অ্যাস্টনিশড হয়ে যায় অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবরা আসলে, তাদের সই কোন দিকে কাইতে এই কথাও বলা লাগবে। এটা কেমন প্রশ্ন, মানে তারা বুঝে পারে না। পরবর্তীতে তারা বাড়ি যেয়ে আবার অবজার্ভ করে হয়তো দ্বিতীয় দিনে সে ঠিক করে বলে। তো যাই হোক, মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নাই। তো প্রশ্ন নাই যখন, তো আমি একদম মতো শেষ করি, যেহেতু 11টা পার হয়ে গেছে। তো হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই, সবার জন্য দোয়া রেখে এবং আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।